ওটাকে অন্যায় বলতে পারবেন না। এখন আপনি ওটা বলতে পারেন যে কেউ যদি বলে যে প্রতিদ্বন্দ্বিতা হলে কি ভালো হতো না, আমি বলবো 100 বার ভালো হতো। বিতর্ক হলে কি ভালো হতো না, ভালো হতো। কিন্তু প্রশ্ন আমার থাকবে, আপনি তো ওই রাস্তায় যাননি। যেমন আমি একটা কথা বলি, আপনাদের টেলিভিশনে বলেছি কি কোন টেলিভিশনে বলেছি আমার মনে নাই, ওই যে বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দেওয়া হলো, ওই দিনেই আমি কোনো এক টেলিভিশনে বলছিলাম যে এখন যদি এসে উনি বালুর ট্রাকের উপরে দাঁড়িয়ে যেতে পারেন এবং যদি তিনি পিপুলকে বলেন যে দেখুন এই যে আমার বাসার সামনে বালুর ট্রাক, কিন্তু আমি এইটা মানি না, এইটা মানি না, এইটা মানি না, কিন্তু তারপরও গণতন্ত্রের স্বার্থে আমি নির্বাচনে যাচ্ছি, বাকি রায় আপনাদের। আমি যে সিচুয়েশন কুড বি ডিফারেন্ট। সো প্রশ্নটা হলো যেটা, না সিচুয়েশন আসলেই হয়তো ভিন্ন হতে পারতো, কি হতে পারতো কি পারতো না সেগুলি অন্য। কিন্তু আমার একটা বিরতিতে যেতে হবে, দর্শক একটা বিরতিতে যাচ্ছি, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা আলোচনা করছিলাম যে আসলে মানে গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা অন্যদিকেও ঘুরে গিয়েছিল কিছুটা। তারপরও ফিরতে চাই, আপনি দেখেছেন গত দুদিন ধরে গণপরিবহন নিয়ে ব্যাপক দুর্ভোগে আছে মানুষ, এবং আপনি জানেন হঠাৎ করে সরকার একটা ম্যাসিভ একটা অভিযানে নেমেছে এবং ফিটনেসহীন গাড়িগুলো ধরা হচ্ছে এবং পরিবহন সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে কেন মনে হলো যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামতে হবে, জনাব নুরুল কবির? আচ্ছা, আমি ওখানে আসবো, আপনার কথা সত্যি উত্তর দিব। আমার দুটো ছোট্ট রেসপন্স আছে। আমি বাদলবার সঙ্গে একমত। উনি বলছেন গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ হতে সময় লাগে, আমি 100% একমত। আমরা কি গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ দেখতে পাচ্ছি? অন্যদের কথা বাদ দেন, আওয়ামী লীগ যে এগিয়েছে বাংলাদেশকে না পিছিয়েছে গণতান্ত্রিক সংস্কৃতির দিক থেকে। 1990 সালে উনি বলছেন একটা বেঞ্চমার্ক হিসেবে ধরেছেন। 1990 সালের পরে তো অন্তত জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে নির্বাচনের জন্য যে কি বলতো হুন্ডার গুন্ডা লাগতো, সেই জায়গাটা তো আমরা অতিক্রম করেছিলাম, যে জনগণ ভোট দিতে পারতো। কিন্তু এইবারের নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতি তো ছিল, সেটা তো আপনি অস্বীকার করবেন না। কোনো বিশেষ পরিস্থিতি ছিল না। আওয়ামী লীগ জানতো ক্ষমতা একটা যেই তত্ত্বাবধায়ক সরকার তারা জোর করে আন্দোলন করে এনেছিলেন, সেই সিস্টেমের মধ্যে থাকলে তারা হারবে, সে কারণে ওই দিকে না গিয়ে একটা নিজে ক্ষমতা থেকে নিয়ন্ত্রিত একটা নির্বাচন দিতে চেয়েছিল। এটা হলো বাস্তব, এইটাই বিশেষ অবস্থা। আওয়ামী লীগের জন্য বিশেষ অবস্থা। দেশের জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল, মানুষ দিতে পারে নাই। আমি সেই প্রসঙ্গে বাদ দিলাম। গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে এরা কি কথা বলেন? তাদের আপন আপন দলগুলির মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় নেতা নেত্রী নির্বাচিত হওয়া ছাড়া আশা করেন জনগণ, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে নির্বাচিত হবে? এইটার জন্য কি অজুহাত তারা দাবি করবেন? এটা তারা এত লেখাপড়া করেন, এত কথাবার্তা বলেন, এটা বোঝেন না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম? 1। 2 নম্বর, তো 90 সালের নির্বাচনের পর থেকে তো পরেরটা খারাপ হয়েছে। তো আজ লাস্ট যেটা হলো, তো এইটার জন্য দায়িত্ব কে নিবে? এই রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে। তো নির্বাচন তো গণতন্ত্রের একটি মাত্র মৌলিক শর্ত, কিন্তু নির্বাচন ছাড়াও তো গণতন্ত্রের আরো অনেকগুলো ধাপ আছে। তার মানে কি সেইগুলো নিয়ে কি আমরা কথা বলি? আমি বললাম নির্বাচন গণতন্ত্র বলতে কি কি বলেছে আমরা আলোচনা করে ফেলছি, কালকে আপনার কপি দেখলে বুঝবেন। কিন্তু জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্র মানে হচ্ছে প্রথমটা একটা, কিন্তু এটা প্রধান। ওইটা ছাড়া আপনি আর কি করছেন এটা আলোচনা করে লাভ নাই। কারণ হচ্ছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সম্মতি আদায়ের একমাত্র পদ হচ্ছে সুষ্ঠু নির্বাচন, তারপরে পাশাপাশি অন্যগুলো আছে। আপনি যে কথা বলেছেন গণপরিবহন ব্যবস্থার কথা, এটা একটা অত্যন্ত জটিল ব্যাপার। যেমন আমার এটা সমর্থন করতে ইচ্ছে করছে যে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, শহর থেকে আপনার যেগুলোর ফিটনেস নাই এগুলোকে বিদায় করা দরকার। কারণ হচ্ছে এই ফিটনেস নাই বলে অনেক অ্যাক্সিডেন্ট হয়। দেশের বিভিন্ন আদালত, নানান পর্যায়ে আদালত বিভিন্ন সময় এই ত্রুটিপূর্ণ যারা গাড়ি যেগুলো আছে পরিবহন ব্যবস্থা, এগুলি বিদায় করতে বলেছে। সেই দিক থেকে এটা সঠিক কাজ, কিন্তু সঠিক কাজটা আপনার সঙ্গে ওই জায়গায় একমত। ঠাস করে কোনো একদিন সকালে মনে হলো
আর আমি আজকে রাস্তায় যেতে আসতে দেখলাম হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এরকম একটা নির্ঝরের স্বপ্নভঙ্গের মতন একদিন সকালবেলায় উঠে তাদের এটা মনে হলো, কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো ফেজ আউট করছে না। অন্যদিকে আপনাদের মনে আছে আমাদের এক পরিবহন সংক্রান্ত এক মন্ত্রী ছিলেন, যেগুলো ত্রুটির মধ্যে কিন্তু দুরকম আছে। একটা হচ্ছে ড্রাইভারের ত্রুটি, যেটাকে বিভিন্ন একাডেমিকরা বিভিন্ন সময় চিহ্নিত করেছেন রেকলেস ড্রাইভিং হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা প্রধান কারণ, এবং অ্যাক্সিডেন্টের কারণে যেই পরিমাণ লোকের মৃত্যু হয় এটা হচ্ছে সবচেয়ে বেশি হাই স্কেলের মৃত্যু। তিনি তো বলেছিলেন, এবং যেটা সরিও বলেন নাই, ব্যবস্থা পরিবর্তন করেন নাই, ড্রাইভারদেরকে গরু আর মানুষের মধ্যে পার্থক্য বুঝলেই চলে। সেগুলোর জন্য যদি কিছু না করেন, ফেজ আউট যদি না করেন, হঠাৎ করে আপনার সঙ্গে আমি একমত, সকালবেলায় যদি এই অবস্থা করেন তাহলে মানুষের যে দুর্ভোগ এটা আপনি চিন্তা করতে পারবেন। আমি নিজের চোখে দেখেছি। জনাব মাইনুদ্দিন খান বাদল, আমাদের প্রধানমন্ত্রী বলেন যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন। তো যেই সিস্টেমে আসলে এই গণপরিবহন কিংবা মানে বিআরটিএ, তো এতে তো ঘরে বসেই দেখতে পাওয়ার কথা, তাদের অফিসের কম্পিউটারই দেখার কথা কোন গাড়ির ফিটনেস আছে কোনটা নাই। তো মানে হঠাৎ করে এই কার্যক্রমটা কেন? নিশ্চয়ই এটা একটা ভালো উদ্যোগই বলা চলে, কিন্তু মানুষকে একটা প্রস্তুতি দেয়া, আগে থেকে মানুষকে জানানো যারা এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন খাতে, তাদেরকে অ্যাওয়ার করা, সেই বিষয়গুলি কোথায়, পরিকল্পনা কোথায় সরকারের? সরকারের পরিকল্পনা তো আছে, কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হয় যে মাঝে মাঝে পরিকল্পনার পরি উড়িয়ে গিয়ে শুধু কল্পনা থাকে, এবং সাধারণ কাজটা না করে অনেক কাজ করি। যেমন আপনি পরিবহনের কথা তুলছেন, আমি পরিবহনের কথাটা একটা কথা বলি। আমরা তো স্বাধীনতার পর 42-43 বছর অতিক্রম করেছি। আপনার জন্য মোর পার্টিনেন্ট কোয়েশ্চেন হলো, এখনো ঢাকা সিটিতে 3% লোক নিজস্ব গাড়ি ব্যবহার করে, বাদ বাকি অন্যদের। প্রায় একদম পায়ে হাঁটে শহরের এদিক থেকে এদিক, এদের সংখ্যা প্রায় 67% এরকম বা 60%। আমার কথা হলো, জনগণের জন্য নিবেদিত যে কনস্টিটিউশন, যে সরকার, সেখানে আমার কথা হলো 3% কত আরামে চলবে। ইনসিডেন্টালি কেউ যেন ভুল না করেন, আই এম ইনক্লুডেড ইন দ্যাট 3%। আপনি 3% কত আরামে চলবেন, তার জন্য আপনি হাজারো প্ল্যানিং, এদিক থেকে ফ্লাইওভার, ওদিক দিয়ে ফ্লাইওভার। ফ্লাইওভারের কিন্তু একটা বাস্তবতা আছে, ফ্লাইওভার দিয়ে লোক হাঁটে না। ফ্লাইওভার দিয়ে আপনার অত্যন্ত দামি 3 কোটি টাকার গাড়িটি যাতে দ্রুত গতিতে চলে যেতে পারে, সেটার জন্য ফ্লাইওভার। কিন্তু আমার প্রশ্ন, আমি কিন্তু এই কথা পার্লামেন্টেও বলেছি, আমার প্রশ্ন, আপনি ঢাকা শহরের মতো শহরে আপনি ফুটপাত কেন করতে পারবেন না? ফুটপাত, কৃষ্ণচূড়া সুশোভিত ফুটপাত, রাধাচূড়ার ছায়ার নিচে ফুটপাত, এবং সেই ফুটপাতটাকে প্রোটেক্ট করবেন যাতে করে জনগণ সেখান দিয়ে হাঁটতে পারে। আরে এটাতে অন্য কিছু হাসতে হাসতে বলেছি, তা ডায়াবেটিক রোগও তো কমে যাবে। এবং আমার না কেন পারেন না, আসলে এইটাই কিন্তু প্রশ্ন। এবং কেন পারেন না সেটার উত্তর দিচ্ছি। আপনার উত্তরটা নিব বিরতি থেকে ফিরে এসে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।